অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। বিশাল সব রাইড, রঙিন আলো আর হাসি আনন্দে ভরা পরিবেশ, এসবই যেন এই জায়গার মূল পরিচয়। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো পার্ক থাকে যেখানে আনন্দের চেয়ে ভয়ের অস্তিত্ব অনেক বেশি, যেখানে একটি ছোট্ট ভুলের জন্য মানুষ এমনভাবে হারিয়ে যায় যেন পৃথিবীতে তার কোনো অস্তিত্বই ছিল না। আজকের গল্প ঠিক এমনই এক অভিশপ্ত অ্যামিউজমেন্ট পার্ককে ঘিরে। জাপানের প্রায় ১১০ বছরের পুরনো একটি বিনোদন পার্ক, তোশিমিন অ্যামিউজমেন্ট পার্ক। একসময় এটি ছিল জাপানের সব থেকে জনপ্রিয় পার্কগুলোর মধ্যে একটি। ছোটবেলায় এখানে ঘুরতে আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পার্ককে ঘিরে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর কিংবদন্তি, অর্থাৎ আরবান লেজেন্ড। প্রথম অভিশাপটি জড়িয়ে আছে পার্কের পুরনো হন্টেড ম্যানশনের সঙ্গে। কেউ যদি বিনা কারণে সেই দরজায় পরপর ৩ বার কড়া নাড়ে, তাহলে অদৃশ্য এক শক্তি তাকে নিজের জগতে টেনে নিয়ে যায়। দ্বিতীয় অভিশাপটি মিরর হাউসকে ঘিরে। সেখানে থাকা রহস্যময় আয়নায় যদি কেউ নিজের প্রতিবিম্ব দেখে ফেলে, তাহলে সেও এই অভিশাপের শিকার হয়ে যায়। আর তৃতীয় অভিশাপটি সব থেকে ভয়ঙ্কর। যদি কোনো অচেনা কণ্ঠস্বর আপনার নাম ধরে ডাকে, তাহলে কোনো অবস্থাতেই তার জবাব দেওয়া যাবে না, কারণ একবার উত্তর দিয়ে দিলেই সে অজানা শক্তি আপনার অস্তিত্বের ওপর অধিকার করে নেবে। তবে এই অভিশাপ থেকে বাঁচার একটি উপায়ও প্রচলিত ছিল। যদি কেউ কোনোভাবে পার্কের ঐতিহাসিক এলডোরাডো মেরিগো রাউন্ডে উঠে রাত পার করতে পারে, তাহলে হয়তো সে মৃত্যুর হাত থেকে ফিরে আসতেও পারবে। সিনেমার প্রথম দৃশ্যে আমরা তোশিমিন অ্যামিউজমেন্ট পার্ক দেখতে পাই, যেখানে ৩ জন ইয়াংস্টার ভ্লগিং করতে আসে। এরা মূলত বিভিন্ন ভৌতিক ও রহস্যময় জায়গা এক্সপ্লোর করত। আজকেও তারা এই পার্কের তোশিমিন কার্স আদতেও সত্যি কিনা সেটা পরীক্ষা করতে এসেছিল। প্রচলিত ৩টে নিয়মের মধ্যে যদি কেউ একটিও নিয়ম ভেঙে ফেলে, তবে তাকে তোশিমিনের অভিশাপের মাধ্যমে এক অজানা জগতে পাঠিয়ে দেওয়া হবে। আর এই অভিশাপ কাটানোর একমাত্র উপায় হলো পার্কে থাকা মেরিগো রাউন্ড। এইসব কিছু ভুয়ো প্রমাণ করতে তাদের মধ্যে একজন পুরনো ম্যানসনের দরজায় নক করে ফেলে। আর তা করার পরপরই হঠাৎ করে সে এমনভাবে গায়েব হয়ে যায় যেন অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে গিয়েছে। এইসব দেখে মেয়েটি খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই এক অদৃশ্য শক্তি তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। অন্যদিকে শেষ ছেলেটির ক্যামেরাও মাটিতে পড়ে যায় এবং অদৃশ্য সেই শক্তি তাকেও টেনে নিয়ে যেতে থাকে। শেষে আমরা মেরিগো রাউন্ড রাইডটিকে নিজে থেকেই চালু হয়ে যেতে দেখি, যার মাথার ওপর জ্বলে ওঠে এলডোরাডো নামটি। এখান থেকে গল্পের মূল কেন্দ্রবিন্দু ঘুরে যায় সাকি সুজিমোতো নামের এক হাই স্কুল ছাত্রীর দিকে, যে নিজের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য অন্য দেশে যাবার প্রস্তুতি নিচ্ছিল। বিদেশ যাওয়ার আগে সে তার বন্ধুদের সাথে কিছুটা ভালো সময় কাটাতে চাইছিল, তাই সে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় সে তার বান্ধবী ইউকা কোবায়াশির বাড়ি দেখতে পায়, যে কিছু বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। ইউকার বাড়িতে সাকির দেখা হয় ইউকার মা মিসেস কোবায়াশির সাথে। তিনি জানান তিনি আর তার স্বামী এই বাড়িটি বিক্রি করতে এসেছেন, কারণ ইউকা হারিয়ে যাওয়ার পর এই বাড়িতে তারা আর থাকতে চান না। এখানে মিসেস কোবায়াশি সাকিকে তোশিমিন পার্কের টিকিট দিয়ে বলেন এই টিকিটগুলো ইউকা পার্ক কর্তৃপক্ষের কাছ থেকে উপহার পেয়েছিল, কারণ সে প্রায় সেই পার্কে যেত। এরপর তিনি সাকিকে একটি ছবিও দেন, যা ছিল ইউকা এবং সাকির ছোটবেলার ছবি। ছবিটি দেখে সাকি এখানে কিছুটা অস্বস্তি বোধ করে। এরপর সেখান থেকে বেরিয়ে সাকি তার বন্ধুদের সাথে দেখা করে। তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিন তারা এই ফ্রি টিকিট নিয়ে তোশিমিন অ্যামিউজমেন্ট পার্কে যাবে। এখানে সাকির কিছু বন্ধুর সাথে আমাদের পরিচয় হয়, যাদের নাম ছিল অঞ্জু কোজাই, কায়ে হিগুচি, আমি সাতো এবং চাইকি ইউকিমেন। সেই রাতে ঘুমানোর সময় সাকি একটি স্বপ্ন দেখে, যেখানে সে নিজেকে এবং ইউকাকে তোশিমিন অ্যামিউজমেন্ট পার্কের মেরিগো রাউন্ডে ছোটবেলার রূপে দেখে। সেখানে ছোট্ট ইউকা সাকির কাছ থেকে প্রতিজ্ঞা নেয় যে তারা দুজন সবসময় একসাথে থাকবে এবং কখনো একে অপরকে ছেড়ে যাবে না। ছোট্ট সাকি ছোট্ট ইউকার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই ছোট্ট ইউকা চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। সাকির ঘুম এখানে ভেঙে যায় এবং সে বুঝতে পারে
যে এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। পরদিন সাকি এবং তার বন্ধুদের তোশিমিন অ্যামিউজমেন্ট পার্কে দেখা যায়, যেখানে তারা বেশ আনন্দ করছিল। তারা পার্কের সেই পুরনো ম্যানশনের কাছে যায় যেখানে আমি সবাইকে তোশিমিন অভিশাপের কথা বলে। এসব শুনে সাকি একেবারেই এই অভিশাপ পরখ করে দেখতে চাইছিল না, কিন্তু অঞ্জু ক্যামেরা অন করে সাকিকে দরজায় নক করার জন্য চাপ দিতে থাকে। বন্ধুদের চাপে পড়ে সাকি যখন দরজায় নক করতে যাবে, ঠিক তার আগেই কায়ে গিয়ে দরজায় নক করে দেয়। তার নক করার সাথে সাথেই দরজার ওপাশ থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করে তাদের কি চাই। তারা বলে কিচ্ছু না। বৃদ্ধ লোকটি আবার দরজা বন্ধ করে দেয়। এরপর সবাই সামনে এগিয়ে যায়, কিন্তু কায়ে হঠাৎ একটি রিং হওয়ার মতো শব্দ শুনতে পায় এবং সে এখানে সবার থেকে পেছনে পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সবাই একটি কাঠের সেতু বা ব্রিজের কাছে চলে এসেছে। তখন তারা বুঝতে পারে যে কায়ে পেছনেই রয়ে গিয়েছে। সাকি কায়কে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। এর মধ্যেই আমি সাকির ব্যাকপ্যাকের এক কোণে রক্তের মতো কিছু দাগ লেগে থাকতে দেখে। সাকি অবাক হয়ে তার ব্যাকপ্যাক খোলে আর সেখানে সে তার এবং ইয়োকোর সেই পুরনো ছবিটাই দেখতে পায় যা মিসেস কোবায়াশি তাকে দিয়েছিলেন, কিন্তু ছবিটি অদ্ভুতভাবে রক্তে ভিজে দলা বাঁকানো ছিল। এরপর তারা সবাই ওয়াশরুমে যায় এবং সেখান থেকে আবার কায়কে কল করা হয়। এবার কায়ে কল রিসিভ করে, কিন্তু তার ভয়েস কেটে কেটে আসছিল এবং মনে হচ্ছিল সে যেন সাহায্য চাইছিল। এরপরই কলটি কেটে যায়। এদিকে রাতও গভীর হচ্ছে, তাই তারা তাকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা কায়কে একটি স্কুলের ভেতরে দেখতে পাই, যেখানে সে একটি ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। হঠাৎ ভেতরের দৃশ্য দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে সেখানে তার পুরনো ক্লাসমেটদের দেখতে পায়, যেন সে অতীত বা ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছে। সে সেখানে ইউকাকেও দেখতে পায়, যাকে সবাই পরদিন ঘুরতে যাওয়ার জন্য ডাকছিল, কিন্তু ইউকা যেতে চাইছিল না। এতে করে বাকিরা সিদ্ধান্ত নেয় যে তারা ইউকাকে ছাড়াই চলে যাবে। তারা ছোট্ট ইউকাকে ক্লাসরুমে একা ফেলে চলে যায়। কায়ে তার ছোটবেলার রূপের পেছনে দৌড়ায়, কিন্তু সবাই এখানে গায়েব হয়ে যায়। তখনই কায়ে একটি কণ্ঠ শুনতে পায় যা বলছিল, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এরপর আবার সেই রিং হওয়ার শব্দ হতে থাকে যা কায়কে খুবই অস্থির করে তোলে। অন্যদিকে সাকি, আমি এবং বাকিরা তখনও কায়কে খুঁজছিল। হঠাৎ সাকির ফোনে কায়ের কল আসে। কায়ে বলে সে একটি গোলক ধাঁধার মধ্যে আটকে গিয়েছে, তারা যেন দ্রুত গিয়ে তাকে সাহায্য করে। তারা সবাই সেই হন্টেড হাউসের দিকে যায় এবং কায়কে সেখানে পেয়েও যায়, কিন্তু কায়কে দেখে মনে হচ্ছিল সে কাইন্ড অফ পজেসড অবস্থায় রয়েছে। সে হঠাৎ ছুটে এসে অঞ্জুর ওপর ঝাঁপিয়ে পড়ে নিমেষে অদৃশ্য হয়ে যায়। অঞ্জু সোজা কাঠের ওপর পড়ে যায়, যা দেখে বাকিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা সামলে নিয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে তো কায়ে নেই, যেন সে নিমেষে বাতাসে মিলিয়ে গিয়েছে। ঠিক তখনই ক্যামেরা ঘুরে অ্যামিকে দেখানো হয় যে সবার থেকে আলাদা হয়ে দৌড়াতে দৌড়াতে অন্য একটি জায়গায় চলে এসেছিল। অ্যামি সবাইকে কল করার চেষ্টা করে, কিন্তু এখানেও সে নেটওয়ার্ক পাচ্ছিল না। হঠাৎ আমি কারো কণ্ঠে শুনতে পায় যে তার নাম ধরে ডাকছিল। অ্যামি জোরে জোরে বলতে থাকে, আমি এখানে, আমি এখানে। এরপর সে তাদের গ্রুপ চ্যাট খোলে, যেখানে সবাই লিখছিল যে অ্যামির অজানা কণ্ঠের উত্তরে সাড়া দিয়ে ফেলেছে, যেটা তার একদমই করা উচিত হয়নি। ঠিক এরপরই আমি সেই রিং হওয়ার শব্দ শুনতে পায় যা আগে কায়ে শুনেছিল। ততক্ষণে বাকিরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আমি কাঁদছিল কারণ সে অজানা কণ্ঠের জবাব দিয়ে, অর্থাৎ 3 নম্বর নিয়মটি এখানে ভেঙে ফেলেছে। আমি খুব ভয় পাচ্ছিল যে সেও এবার তোশিমিনের অভিশাপের শিকার হতে চলেছে এবং তার সাথে খারাপ কিছু হতে চলেছে। আমি তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে, কিন্তু অঞ্জু বলে যে কায়ে এখনও নিখোঁজ এবং তাকে না নিয়ে সে কোথাও যাবে না। আমি তাদের উপর রেগে গিয়ে বলে, তোমাদের শুধু কায়ের চিন্তাই পড়ে রয়েছে, আমি বাড়ি যাচ্ছি। এই বলে আমি তার মাকে কল করতে করতে সামনের দিকে হেঁটে চলে যায়। আমি ফোনে তার মার সাথে কথা বলছিল যে তাকে পিক করতে আসছিল, কিন্তু কথা বলতে বলতেই আমি ধোঁয়াশার মধ্যে হঠাৎ করে মিলিয়ে যায়। এখানেও সে অতীতের সেই সময় চলে যায় যেখানে নিজের ছোটবেলার রূপকে ক্লাসরুমের বাকিদের সাথে সে দেখতে পায়। সেখানে সে দেখে সাকি, আমি, চায়কি এবং সে নিজে সবাই ইউকার থেকে দূরে দাঁড়িয়ে আলোচনা করছিল যে ইউকা খুব আলাদা এবং সে সবসময় পার্টিতে এলে সবার মেজাজ খারাপ করে দেয়।
অ্যামি তখন বাকিদের পরামর্শ দেয় যে তাদের ইউকার থেকে দূরত্ব বানিয়ে নেওয়া উচিত, কারণ সে একটি আনন্দ মাটি করে দেওয়া মানুষ, তাই তারা তাকে ইগনোর করবে এবং কেউ তার সাথে বন্ধুত্ব রাখবে না। অতীতের এই দৃশ্য ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে দেখছিল বর্তমানের অ্যামি। দৃশ্যটি দেখে আতঙ্কিত ও ব্যাকুল হয়ে অ্যামি চিৎকার করে বলতে থাকে, আমি কোনো ভুল করিনি। তখনই একটি অচেনা কণ্ঠ ভেসে আসে, তুমি ভুল করেছিলে। আর এরই সাথে আমরা অ্যামির কিছুটা দূরেই একটি ভৌতিক অবয়ব দেখতে পাই। দৃশ্যটি এরপরে কেটে যায়। এখন আমরা জায়কি, সাকি এবং অঞ্জুকে দেখতে পাই, যারা এখন অ্যামিকে খুঁজছিল। হঠাৎ অঞ্জু অ্যামির ছায়াকে দৌড়ে বিল্ডিংয়ের ভেতরে যেতে দেখে এবং তারা তার পিছু পিছু একটি মিরর হাউসে ঢুকে পড়ে। মিরর হাউসের ভেতরে অনেক খোঁজাখুঁজির পর অঞ্জু অ্যামিকে একটি কোণায় বসে কাঁদতে দেখে, কিন্তু তারা যখনই তার কাছাকাছি পৌঁছায় সেখানে শুধু অ্যামির পার্সটি পড়ে থাকতে দেখে তারা। জায়কি এবং অঞ্জু সাকিকে বলে যে তারা তোশিমিন কার্সের 2 নম্বর নিয়মটিও ভেঙে ফেলেছে, যা ছিল সিক্রেট মিররে নিজের প্রতিফলন না দেখা, অর্থাৎ এবার তারাও অভিশাপের কবলে পড়ে গেছে। তখনই জায়কি মিরর হাউসের দেওয়ালে ইউকার ভূতের প্রতিফলন দেখতে পায় এবং সে পেছনের এক্সিট বা বেরোনোর দরজার দিকে দৌড় দেয়। এরপর অঞ্জু এবং সাকিও তাদের সামনে ইউকার ভূতকে দেখতে পায়। বাইরে আসার পর সাকি জিজ্ঞেস করে ইউকার ভূত কেন তাদের এভাবে ক্ষতি করছে। এতে জায়কি রেগে গিয়ে অঞ্জুকে বলে সে কেন সাকিকে সত্যিটা বলে দিচ্ছে না। অঞ্জু তখন সব সত্যি বলতে শুরু করে এবং দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা ইউকা, অঞ্জু, জায়কি, সাকি এবং কায়াকে তোশিমিন পার্কে দেখতে পাই। এখানে সাকি ইউকার যত্ন নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাকিরা ইউকাকে সম্পূর্ণভাবে ইগনোর করছিল, যেন সে তাদের সাথে এখানে আসেইনি। এতে ইউকা মন খারাপ করে বসে থাকে। সাকি এখানে টয়লেটে যায়, তখন অঞ্জু ইউকাকে বলে সে কি কোনো ডেয়ার ট্রাই করতে চায়। ইউকা জিজ্ঞেস করে কি ডেয়ার। অঞ্জু বলে যে তোশিমিন পার্কে একটি পুরনো ম্যানশন আছে, সে যদি সেখানে গিয়ে মূল দরজায় নক করে দিয়ে আসে তবে তারা সেটাকে ডেয়ার বলে মেনে নেবে। ইউকা এটা করতে চাইছিল না, কারণ সেও তোশিমিনের অভিশাপের কথা জানতো, কিন্তু অঞ্জু ও বাকিরা তাকে খোঁচা দিতে থাকে যে সে একটা ভীতু এবং বোরিং মেয়ে, তাই তারা তার সাথে বন্ধুত্ব রাখতেই চায় না। এরপর সবাই ইউকাকে একাকী বেঞ্চে বসিয়ে রেখে চলে যায়। ইউকা যে স্বাভাবিকভাবে অন্য মেয়েদের মতো বন্ধুদের সাথে মিশতে চেয়েছিল, সে বন্ধুদের চাপে পড়ে পুরনো ম্যানশনের দিকে যায় এবং তোশিমিন অভিশাপের প্রথম নিয়মটি ভেঙে ফেলে। এবার দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জায়কি ও অঞ্জু এই ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করছিল। অবশেষে অঞ্জু সিদ্ধান্ত নেয় যে তাদের এখনই এখান থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ কায়ে আর অ্যামিকে খোঁজার আর কোনো মানেই হয় না। কিন্তু পার্কের মেইন এন্ট্রান্সে তারা এসে স্তব্ধ হয়ে যায়, কারণ মূল রাস্তা ও পার্কের মাঝে বিশাল একটা খাঁজ তৈরি হয়ে গিয়েছিল। তার মানে তারা চাইলেও এখান থেকে আর বের হতে পারবে না। জায়কি একটি পুরনো আর্টিকেল পড়ছিল, যেখানে লেখা ছিল এই অভিশাপ ভাঙতে হলে মেরিগো রাউন্ড রাইড করতে হবে। জায়কি অঞ্জু ও সাকিকে এই কথাটি বলতে যাবে, ঠিক তখনই তার সামনে ইউকার আত্মা চলে আসে। তাকে দেখে জায়কি ভয়ে ফোন ফেলে দৌড়ে পালায়। অন্যদিকে অঞ্জু ও সাকি জায়কিকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। তারা মাটিতে পড়া ফোনটি তুলে নেয়, যেখানে একটি ভিডিও প্লে হচ্ছিল। ভিডিওটিতে দেখা যায় জায়কি অস্বাভাবিক মগ্ন অবস্থায় দাঁড়িয়ে বারবার একই কথা বলে যাচ্ছিল, এখান থেকে বাঁচতে হলে মেরিগো রাউন্ড রাইড করো। এরপর তারা দুজন দৌড়ে মেরিগো রাউন্ডের দিকে যায়, কিন্তু সেটি কোনোভাবেই অন হচ্ছিল না, তাই তারা পাওয়ার কন্ট্রোল রুমের দিকে যায়। সেখানে তারা একটি গোপন ঘর দেখতে পায়। সেখানে একটি টেবিল এবং কিছু জিনিস রাখা ছিল। টেবিলে কেউ অদ্ভুত সব কথা লিখে রেখেছিল, যেমন বাবা মা, আমি একা, আমাকে সাহায্য করো, আমার সাকির কথা মনে পড়ছে, সব ওদের দোষ, ইত্যাদি ইত্যাদি। তারা বুঝতে পারে এগুলো নিশ্চয়ই আগে ইউকা লিখেছিল। সেখানে তারা তাদের স্কুলের সময়ের একটি গ্রুপ ফটো দেখতে পায়, যেখানে সাকি ছাড়া বাকি সব মেয়েদের মুখ অদ্ভুতভাবে নষ্ট করা ছিল। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বের হবার চেষ্টা করে, কিন্তু মেইন ডোর ততক্ষণে লক হয়ে গিয়েছিল। তখনই সেখানে ইউকার আত্মা চলে আসে। হঠাৎ করে দরজাটি খুলে যায় আর সাকি ও অঞ্জু বাইরে ছিটকে পড়ে, আর সাথে সাথে ইউকার আত্মা অঞ্জুকে টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে চলে যায়। সাকি মূল দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা আর খোলে না।
কিছুক্ষণ পর দরজাটি হঠাৎ নিজে থেকেই খোলে এবং সাকি ভেতরে ঢুকে অঞ্জুকে ডাকতে শুরু করে, আর অমনি আবারও দরজা বন্ধ হয়ে যায়। সাকি মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখনই আরেকটি ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে আমরা দেখি ইউকার একমাত্র বন্ধু ছিল সাকি। সাকির হুঁশ ফেরে এবং সে দৌড়ে গিয়ে ম্যারিগো রাউন্ডে উঠে পড়ে, কিন্তু পাওয়ার কাট হয়ে যাবার কারণে রাইডটি চালু হচ্ছিল না। সাকি খুব ভয় পেয়ে যায় এবং বিভ্রান্ত হয়ে চিৎকার করে বলতে থাকে, আমার সাথে কেন এরকম হচ্ছে? তখনই ইউকার আত্মা সাকির পাশে এসে তার হাত ধরে, আর আমরা শেষ ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যা ছিল সেই প্রথম দিনের যখন তারা সবাই প্রথমবার এই পার্কে এসেছিল এবং ইউকাকে জোর করছিল অভিশাপ ট্রাই করার জন্য। দৃশ্যটি শুরু হয় যখন সাকি ওয়াশরুম থেকে ফিরে এসেছিল। ইউকা সাকিকে জানিয়েছিল যে বাকিরা তাকে এই ডেয়ার ট্রাই করতে বলেছে, কিন্তু সে এটা করতে চায় না। সে সাকিকে জিজ্ঞেস করেছিল তার কি এটা করা উচিত। সাকি তখন বলেছিল, তোমার যদি ইচ্ছে না হয় তবে তোমার এটা করা উচিত নয়। কথাটি শুনে ইউকা খুবই খুশি হয়েছিল এবং তার ব্যাকপ্যাক থেকে সাকি ও তার ছোটবেলার ছবিটি বের করে সাকিকে দিয়েছিল। ঠিক তখনই বাকিরা সাকিকে ডাকতে শুরু করে। সাকিও এবার তাদের সাথে যাওয়ার জন্য ইউকার কাছ থেকে চলে যেতে চাইছিল। ইউকার সঙ্গ তার আর ভালো লাগছিল না। সে সেখানে বলে বসে, সবাই এত করে যখন বলছে ডেয়ারটা অ্যাকসেপ্ট করেই ফেলো, তাহলে তুমি তাদের সাথে মেশার যোগ্য হয়ে উঠবে। ইউকা বলে, তুমি কেন সবসময় ওদের ইমপ্রেস বা খুশি করার চেষ্টা করো? তোমার কি ভয় লাগে যে তুমি একা হয়ে যাবে, আনপপুলার হয়ে যাবে? সাকি এবার রেগে সেখান থেকে চলে যেতে যেতে বলে, আমি এখান থেকে যাচ্ছি কারণ আমি বোরিং মানুষদের সাথে কথা বলি না। এই বলে সে বাকিদের সঙ্গে গিয়ে যোগ দেয়। সাকির এখন সব কথা মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে ইউকোর সাথে যা যা ঘটেছে তার জন্য সেও সমানভাবে দায়ী ছিল। আর এরই সাথে ইউকার আত্মা সাকির কাছে আসে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি শেষ হলেও পোস্ট ক্রেডিট সিনে আমরা 3 জন আধুনিক মেয়েকে তোশিমিন পার্কে দেখতে পাই, যেখানে একটি মেয়ে বাকি দুজনকে বলছিল যে তোশিমিন অভিশাপের গল্পে এর পর কি হয়েছিল সে তা জানে। গল্পে নাকি একটি মেয়ে সেই অভিশাপ ভাঙতে সফল হয়েছিল এবং তারপর তার বান্ধবী এবং সে এক অন্য জগৎ থেকে ফিরে এসেছিল। এরপর তারা দুজন সবসময় একসাথে থাকতে শুরু করে। চলুন এবার সিনেমার কিছু বিষয় সংক্ষেপে বুঝে নেওয়া যাক। মূলত সিনেমায় ইউকার পেছনের গল্প খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়নি। কোনো বিশেষ ব্যক্তিগত কারণে ইউকা মিশুকে ছিল না। সে তার একমাত্র বন্ধু সাকির কাছ থেকে আশা করেছিল যে সে তার পরিস্থিতিটা বুঝবে, কিন্তু সাকিও এক পর্যায়ে ভাবতে শুরু করে সে যদি ইউকার সঙ্গে বন্ধুত্বটা রাখে তাহলে বাকিরাও তাকে বোরিং বা আনপপুলার ভেবে এড়িয়ে চলবে। ইউকা যখন অভিশাপের নিয়মটি ভেঙে ফেলে এবং মারা যায়, তখন তার আত্মা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং এক এক করে সবার ওপর প্রতিশোধ নিতে শুরু করে। খেয়াল করলে দেখা যাবে মারা যাওয়ার আগে তারা সবাই অতীতের ক্লাসরুমের কোনো না কোনো স্মৃতি দেখতে পাচ্ছিল। মূলত ইউকার আত্মা তাদের মনে করিয়ে দিচ্ছিল যে তারা অতীতে ইউকার সঙ্গে কেমন আচরণ করেছিল। সবচেয়ে ভয়ানক প্রতিশোধ সে নেয় সাকির ওপর, যে তাকে শুধু এই ভয়ে একা ফেলে চলে গিয়েছিল যে বাকিরাও তাকে বোরিং বলবে। ইউকা কিন্তু হয়তো সাকিকে শেষ পর্যন্ত মারে না, বরং সারা জীবনের জন্য তার কাছে ফিরে আসে তাকে তাড়া করার জন্য। আসলে কোথাও ইউকার একটা ভরসার কাঁধ হয়ে উঠেছিল সাকি, তাই বাকিদের উপেক্ষাটা সহ্য হলেও সাকির উপেক্ষা তার কাছে কোনোভাবেই সহ্য হয়নি। সিনেমার পুরোটা সময় ধরে মনে হয়েছিল পার্কটি সাধারণত কোনো ভুতুরে জায়গা, কিন্তু আসলে এই অভিশাপের নেপথ্যে ছিল সাকি এবং তার বন্ধুদের এক অতীতের পাপ। তাদের হাই স্কুল জীবনে ইউকা নামের এক সাধারণ মেয়ে ছিল, যাকে সাকি এবং তার বন্ধুরা মিলে তীব্র মানসিক ও শারীরিক নির্যাতন করত। একদিন তারা ইউকাকে জোর করে এই তোশিমন পার্কে নিয়ে আসে এবং অভিশাপের নিয়মগুলো জোর করে তাকে দিয়ে পালন করায়। ঘটনাচক্রে ইউকা নিখোঁজ হয়ে যায় এবং তার সাথে ঠিক কী ঘটেছিল তা কেউ জানত না। সাকিরা এখানে ভয় পেয়ে যায় এবং এই সত্যটি গোপন করে। প্রকৃতপক্ষে ইউকার সেই ক্ষোভ, ভয় এবং প্রতিশোধের আগুন পার্কের অভিশাপের সঙ্গে মিশে গিয়ে এক ভয়ঙ্কর অশুভ শক্তিতে পরিণত হয়েছিল। সিনেমার গল্পটি কাল্পনিক হলেও তোশিমিন পার্ক কিন্তু সত্যিই এক্সিস্ট করত। জাপানের অন্যতম প্রাচীন অ্যামিউজমেন্ট পার্ক হিসাবে সুনাম ছিল তোশিমিন পার্কের। 2020 সালে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল হিরোশি তাকাশি পরিচালিত তোশিমিন পার্কের ফুল মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তী এপিসোডগুলো নিয়ে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।